তো এখন আমরা সুইচ ব্যবহার করে কিভাবে ইনপুট প্রদান করতে হয় অর্ডিনোতে এবং সেই ইনপুটকে ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে দেখলাম। তো সুইচ যেহেতু আমরা একটা সেন্সর থেকে আমরা একটা নির্দিষ্ট একটা ইনপুট পেয়েছি, তো সেটা আমরা দেখলাম, কিন্তু পাশাপাশি আমাদের যদি ভেরিয়েবল ইনপুট প্রদান করা হয়, মানে আমাদের যদি কোনো একটা ইনপুট প্রদান করা হয় যেটার মান ভিন্ন, যেমন আমরা যখন সুইচ প্রেস করেছি তখন সেখানে একটা 5 ভোল্টের একটা সিগন্যাল আমরা অর্ডিনোতে প্রেরণ করেছি। কিন্তু যদি এমন হয় যে আমরা ভিন্ন ভিন্ন মানের সিগন্যাল প্রেরণ করব, মানে আমরা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এভাবে আমরা 5 ভোল্ট পর্যন্ত সিগন্যাল বৃদ্ধি করব এবং সেই সিগন্যালের তারতম্য অনুসারে আমরা কোনো একটা আউটপুট নিয়ন্ত্রণ করব, সেটা কিন্তু অর্ডিনো ব্যবহার করে করা সম্ভব। তো এরকম একটা এক্সাম্পল আমরা 4 নম্বর প্রজেক্টে দেখব। 4 নম্বর প্রজেক্টে আসলে আমরা কি করব, আমরা একটা পোটেনশিওমিটার ব্যবহার করব এবং পোটেনশিওমিটার ব্যবহার করে আমরা লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করার চেষ্টা করব, উজ্জ্বলতা কন্ট্রোল করার চেষ্টা করব। এখানে আমরা পোটেনশিওমিটার দিয়ে তৈরি সার্কিটটি দেখতে পাচ্ছি। আমরা প্রথমে সার্কিটের নাম চেঞ্জ করি, এখানে অর্ডিনো লার্নিং 3, আমরা এখানে দিব পোটেনশিওমিটার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সিম্পল সার্কিট এবং এই সার্কিটের সাথে এখানে আমরা 3, 6, 9টি এলইডি সংযুক্ত করেছি। এই 9টি এলইডির মধ্যে 3টি হচ্ছে রেড, লাল, 3টি ইয়েলো এবং 3টি হচ্ছে গ্রিন, এবং প্রতিটি এলইডি এর সাথে 1 কিলো ওহমের এক একটি রেজিস্টর সংযুক্ত করা হয়েছে। তাহলে এখানে 9টি এলইডির জন্য মোট 9টি রেজিস্টর সংযুক্ত করা হয়েছে এবং প্রতিটি এলইডি এর যে অ্যানোড প্রান্ত আছে, মানে পজিটিভ প্রান্ত আছে, সেই প্রান্তগুলোকে অর্ডিনো এর বিভিন্ন ডিজিটাল পিনের সাথে সংযুক্ত করা হয়েছে। এখানে যেহেতু মোট 9টি এলইডি আছে, তাই প্রতিটি এলইডি এর জন্য এখানে 2 থেকে মোট 10 পর্যন্ত মোট 9টি পিনকে ব্যবহার করা হয়েছে, ডিজিটাল পিন। এবং এই প্রতিটি এলইডি এর যে নেগেটিভ প্রান্ত, মানে যে অ্যানোড প্রান্ত আছে, সেই অ্যানোড প্রান্তকে নেগেটিভ পয়েন্টে সংযুক্ত করা হয়েছে, নেগেটিভ রেইলে। এবং এই নেগেটিভ প্রান্ত এর সাথে এই অর্ডিনো এর যে জিএনডি, সেই জিএনডিকে সংযুক্ত করা হয়েছে। আমরা এখানে তারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এখানে এই নেগেটিভ যে প্রান্ত, সেই নেগেটিভ প্রান্ত এখানে ব্ল্যাক কালার, সেই নেগেটিভ প্রান্তের ব্ল্যাক কালারের তারকে এখানে জিএনডি এর সাথে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আর এখানে আরেকটি ওয়্যার আছে পজিটিভ, এই পজিটিভের সাথে কিন্তু এই অর্ডিনো এর 5 ভোল্ট থেকে আউটপুট নেওয়া হয়েছে। তার মানে অর্ডিনো এর 5 ভোল্ট এবং জিএনডি থেকে আউটপুট নিয়ে এখানে পজিটিভ এবং নেগেটিভ রেইলে সংযুক্ত করা হয়েছে এবং এই এলইডি এর যে জিএনডি গুলো আছে, সেই জিএনডি গুলোকে রেইলে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, এখন তাহলে এলইডি এর সংযোগ আমরা দেখলাম। এখন আমরা দেখব যে পোটেনশিওমিটারকে কিভাবে সংযুক্ত করা হয়েছে। তবে পোটেনশিওমিটার সংযুক্ত করার আগে পোটেনশিওমিটার কিভাবে কাজ করে সে সম্পর্কে একটু বেসিক কথা বলা প্রয়োজন, কারণ আমাদের মধ্যে হয়তো অনেকে আছেন যাদের পোটেনশিওমিটার কিভাবে কাজ করে সে সম্পর্কে আগে থেকে কোনো ধারণা নেই। তো পোটেনশিওমিটার হচ্ছে একটা রেজিস্টরের মতো কাজ করে। রেজিস্টরের সিম্বল হচ্ছে অনেকটা এরকম। তো রেজিস্টর কি করে, রেজিস্টর হচ্ছে তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, সেই ইলেকট্রনগুলোর মধ্যে এক ধরনের বাধা তৈরি করে যেন ইলেকট্রনগুলো চলাচল করতে না পারে। তো রেজিস্টরের মান যদি বেশি হয় তাহলে কি করবে, রেজিস্টর বেশি পরিমাণে বাধা প্রদান করবে। যেমন আমাদের এখানে যদি একটা রেজিস্টর থাকে যেটা হচ্ছে 100 ওহম এবং সাথে আমাদের আরেকটা রেজিস্টর আছে যেটার মান হচ্ছে 300 ওহম, তাহলে এই 100 ওহম রেজিস্টর যে পরিমাণে বাধা প্রদান করবে, 300 ওহম রেজিস্টর কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে বাধা প্রদান করবে। কিন্তু আমরা যদি এরকম একটা রেজিস্টর তৈরি করতে চাই যে রেজিস্টর কখনো 100 ওহম দেবে, কখনো 200 ওহম বাধা প্রদান করবে বা কখনো 300 ওহম বাধা প্রদান করবে, তখন সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টর ব্যবহার করতে পারি। সেই ভ্যারিয়েবল রেজিস্টর কিভাবে কাজ করবে, সেই ভ্যারিয়েবল রেজিস্টরের ক্ষেত্রেও একটা রেজিস্টর থাকবে এবং সেই রেজিস্টরের সাথে একটা প্রোব থাকবে, যে হয়তো হতে পারে যে আমরা রেজিস্টরের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ব্যবহার করব, বা আমরা যদি এই প্রোবকে আরো সামনে এগিয়ে দেই, সেই সামনে এগিয়ে দিলে হয়তো আমরা রেজিস্টরের এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে ব্যবহার করব। তার মানে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবল রেজিস্টর দিয়ে পুরো রেজিস্টরের যে মান সেটিকে ব্যবহার না করে আমরা কিছু অংশ ব্যবহার করতে পারি। যেমন যদি পুরো রেজিস্টরের মান থাকে 300 ওহম,
তাহলে আমরা যদি এই রেজিস্টরের অর্ধেককে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 150 ওহম ব্যবহার করতে পারবো। আমরা যদি আরও কম ব্যবহার করি তাহলে আমরা 75 ওহম ব্যবহার করতে পারবো। তো এভাবে কিন্তু আমরা একটা প্রোবকে ঘোরানোর মাধ্যমে রেজিস্টরের মধ্যে বিভিন্ন মান সিলেকশন করতে পারি। তো এই ধরনের যে রেজিস্টরগুলো সেগুলোকে বলা হচ্ছে পট, POT, পট বা লং টার্মে পোটেনশিওমিটার বা ভ্যারিয়েবল রেজিস্টর। আমরা এখানে পোটেনশিওমিটারের ক্ষেত্রেও এখানে বুঝতে পারছি যে রেজিস্টরের ক্ষেত্রে দুটো পিন আছে, দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টকে আমাকে সার্কিটে সংযুক্ত করতে হবে। কিন্তু অন্যদিকে পোটেনশিওমিটারের জন্য আমাদের 3টা পিন আছে। দুটো পিন হচ্ছে রেজিস্টরের দুটো পিন, এবং 3 নম্বর যে পিনটা, 3 নম্বর পিনটা হচ্ছে যে পিন থেকে আমরা এই মুভমেন্ট করে আউটপুট নিব। তাহলে আমরা হয়তো কখনো এই দুইটা পয়েন্ট নিব বা এটাকে আরও সরিয়ে আমরা এই দুইটা পয়েন্ট নিব, হ্যাঁ, সেক্ষেত্রে আমার একটা তৃতীয় পিন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে পোটেনশিওমিটার কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা সিম্পল ধারণা পেলাম। আমরা যদি পোটেনশিওমিটার বা অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করে কিভাবে সার্কিট তৈরি করতে হয় বা কিভাবে সেগুলো কাজ করে সেগুলো বুঝতে চাই, তাহলে আমরা আমাদের যে ইলেকট্রনিক কোর্স আছে সেখানে জয়েন করতে পারি, বা আমাদের যে ইলেকট্রনিক সম্পর্কিত ফ্রি ইউটিউবে ভিডিওগুলো আছে সেগুলো থেকে ধারণা অর্জন করতে পারি। তো আমরা এখন এই পোটেনশিওমিটার ব্যবহার করে সার্কিট আরডুইনোতে কিভাবে সংযুক্ত করেছি সেটা দেখব। এখানে আমাদের এই সার্কিটে এই পোটেনশিওমিটার যেটা আছে সেই পোটেনশিওমিটারে যে 3টা পিন সেটা আমরা দেখতে পাচ্ছি, টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং মাঝখানে হচ্ছে ওয়াইপার হচ্ছে এই যে ওয়াইপার যেটাকে হচ্ছে মুভমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইপার। এখন আমরা এই পোটেনশিওমিটারে যে টার্মিনাল 1 সেটিকে সংযুক্ত করেছি হচ্ছে পজিটিভ রেইলে। এখানে হচ্ছে পজিটিভ রেইল আছে, এবং এখানে আরেকটি প্রান্ত টার্মিনাল 2 তাকে সংযুক্ত করেছি নেগেটিভ রেইলে। তো এখানে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো রেইলে কানেকশন দেওয়া হয়েছে, এবং এখানে যে ওয়াইপার যেটা আছে ওয়াইপার থেকে কিন্তু আমরা এখানে একটা ইনপুট নিয়েছি, এবং সেই ইনপুটকে আমরা সিম্পলি এই আরডুইনোর A0 অ্যানালগ 0 পিনে সংযুক্ত করেছি। মানে এখানে উল্লেখ্য যে আমরা কিন্তু আগের বার যখন আমরা সুইচ থেকে ইনপুট নিয়েছিলাম তখন কিন্তু আমরা ডিজিটাল পিন 2 নম্বর পিনে সংযুক্ত করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের সুইচের ক্ষেত্রে আমরা একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করতে পারতাম, কারণ আমরা যখন সুইচ প্রেস করব তখন হচ্ছে 5 ভোল্ট, সুইচ ছেড়ে দিলে 0 ভোল্ট। তো সেটা একটা ডিজিটাল সিগন্যাল যে 5 আর 0-র মধ্যে আর কিছু নেই। কিন্তু এখানে কিন্তু এই পোটেনশিওমিটার দিয়ে আমরা যে সিগন্যাল তৈরি করছি সেটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল, কারণ সেখানে কিন্তু বিভিন্ন পজিশনের জন্য এই পোটেনশিওমিটারের যে ওয়াইপার সেই ওয়াইপার যখন ঘুরে ঘুরে বিভিন্ন পজিশনে যাবে, এই বিভিন্ন পজিশনের জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করবে। তো সেই যেহেতু বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করবে তো সেহেতু এটা একটা অ্যানালগ সিগন্যাল হবে, মানে প্রতিটা পয়েন্টের জন্য ভিন্ন ভিন্ন মান থাকবে। তো সেই জন্য আমরা এখানে অ্যানালগ সিগন্যালকে নেওয়ার ক্ষেত্রে এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কি ব্যবহার করেছি, অ্যানালগ পিনকে ব্যবহার করেছি A0 পিন। তাহলে এখানে কি হলো যে এখানে সার্কিটে মোটামুটি এই এলইডিগুলো সংযুক্ত হয়েছে ডিজিটাল পিন 2 থেকে 10-এর মধ্যে, এবং এখানে যে অ্যানালগ পিন যেটা অ্যানালগ পিন সংযুক্ত হয়েছে A0 অ্যানালগ 0 নম্বর পিনে। তো এটা ছিল মোটামুটি আমাদের সার্কিটের বেসিক সেটআপ। তো আমরা এখন এই সার্কিটের এই সেটআপ অনুসারে এটি কোডিং করব, এবং এই কোডিংয়ের মাধ্যমে সার্কিটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তাহলে আমরা এখন দেখি কোডিংটা কিভাবে করা হয়েছে। তাহলে এখানে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল ইন্ট পট পিন হচ্ছে পোটেনশিওমিটার পিন, এবং সেই পোটেনশিওমিটার পিন যে A0 সেই A0 পিনটার জন্য একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার নাম হচ্ছে পট পিন A0। এবং এখানে যে এলইডি নাম্বার কয়টা আমাদের এখানে আছে, এলইডি নাম্বার আছে এখানে 9টা। এলইডি নাম্বার এখানে আছে আমাদের কয়টা, এলইডি নাম্বার আছে এখানে 9টা। তো এই জন্য ইন্ট এলইডি নাম্বার 9, এখানে 9টা এলইডি সংখ্যা নেওয়া হয়েছে। তারপর এখানে তৃতীয় লাইনে করা হয়েছে যে ইন্ট এলইডি পিন, এখানে থার্ড ব্র্যাকেট 2 3 4 5 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়েছে। তো এখানে যে এই ইন্ট এলইডি পিন এই জিনিসটা কি, তো এটা এই প্রোগ্রামিংয়ের ভাষায় এই এলইডি পিনকে বলা হয় হচ্ছে অ্যারে কি আমরা ইতিপূর্বে দেখেছি যে ভেরিয়েবল যে জিনিসটা, ভেরিয়েবল হচ্ছে একটা বাক্স, এবং সেই বাক্সের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করতে পারি। যেমন আমরা এখানে বললাম যে এখানে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে A1, আরেকটা ভেরিয়েবলের নাম হচ্ছে A2। এভাবে আমরা ভেরিয়েবল নিতে পারি, এবং এই ভেরিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার টাইপ, হ্যাঁ, ইন্টিজার টাইপ ভেরিয়েবল A1,
ইন্টিজার টাইপ ভেরিয়েবল a2 এবং আমরা এখানে ভেরিয়েবলটাকে যদি ডিফাইন করতে চাই আমরা ডিফাইন করব কিভাবে ডিফাইন করব int int আমরা কোডিং এর মধ্যে লিখব int int a1 ইকুয়াল টু 2 এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব। এই লেখার মাধ্যমে আমরা কিন্তু একটা a1 নামে ভেরিয়েবল তৈরি করলাম এবং সেই ভেরিয়েবলের মধ্যে 2 সংখ্যাটাকে সংরক্ষণ করলাম। একই রকম ভাবে আমরা যদি a2 এর জন্য লিখি তাহলে আমরা লিখতে পারবো int a2 ইকুয়াল টু 3। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম a2 নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং সেই ভেরিয়েবলের মধ্যে আমরা 3 সংখ্যাটাকে সংরক্ষণ করলাম। এইভাবে সো অন আমরা int a3 a4 a5 এসব ভেরিয়েবল তৈরি করতে পারবো এবং প্রতিটি ভেরিয়েবলের মধ্যে আমরা এই মানগুলোকে সংরক্ষণ করতে পারবো। তো এইভাবে আমাদের যে সার্কিটের মধ্যে আমাদের যে এখানে পিনগুলো আমরা ব্যবহার করেছি এলইডির জন্য 2 3 4 5 থেকে 10 পর্যন্ত, তাহলে এইভাবে মোট আমরা 9টি ভেরিয়েবল তৈরি করব এবং 9টি ভেরিয়েবল তৈরি করে প্রতিটি ভেরিয়েবলের যে সংখ্যা 2 3 4 এই সংখ্যাগুলোকে মানে পিনের মানগুলোকে আমরা কিন্তু এইসব ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলে সংরক্ষণ করতে পারি। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং এটা এফিশিয়েন্ট না, কারণ এখানে 10টা লাইন লিখতে হবে যে int a1 int a2 int a3 a4 এবং প্রতিটা ভেরিয়েবলের মধ্যে মান দিতে হবে। সেটা না করে আমরা কি করতে পারি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা সুবিধাজনকভাবে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। এটাকে বলা হচ্ছে অ্যারে। আমি নামটাকে লিখি ARRAY অ্যারে। অ্যারে জিনিসটা কি আমরা হয়তো স্কুলে বা কলেজে এই অঙ্কে অ্যারে সম্পর্কে ধারণা অর্জন করেছি। অ্যারে হচ্ছে একই জিনিসকে যদি আমরা সারিবদ্ধভাবে সমন্বিত করি, মনে করি আমাদের কাছে 5টা বাক্স আছে, তা আমরা যদি বাক্সগুলোকে আমরা সমন্বিত করতে পারি 1 2 3 4 5 আমরা 5টা বাক্সকে সমন্বিত করতে পারি, এভাবে সাজাতে পারি সিঙ্গেল লাইনে সিঙ্গেল ফাইলে। আমরা কিন্তু যদি আমাদের আরো 5টা বাক্স থাকে তাহলে কিন্তু আমরা সেই আরো 5টা বাক্সকে এভাবে সাজাতে পারি পাশাপাশি। এবং এই যে আমরা বাক্সগুলোকে সাজালাম এই বাক্সগুলোর ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে রো, এটা হচ্ছে ROW রো, এবং এখানে যে এই পাশে সেটা হচ্ছে আমাদের কলাম COLUMN কলাম। এখানে দেখা পাচ্ছি যে এই যে লাইনগুলা পাশাপাশি যে নিচে উপর নিচে যে লাইনগুলা সেগুলো হচ্ছে রো। তাহলে আমাদের এখানে রো আছে কয়টা? রো আছে 1 2 3 4 5, আমাদের এখানে 5টা রো আছে। এবং এখানে কলাম আছে কয়টা? কলাম আছে 1 এবং 2। তাহলে আমাদের এখানে এই যে আমরা সারিবদ্ধভাবে সাজালাম সেটাই হচ্ছে একটা অ্যারে, এবং সেই অ্যারেতে রো আছে হচ্ছে 5টা এবং কলাম আছে 2টা। তাহলে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই অ্যারেটা হচ্ছে 5 into 2 অ্যারে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যেহেতু সবগুলা বাক্স একই রকমের একই মানের একই সাইজের, তাহলে সেখানে সবগুলা বাক্সকে যদি আমরা সাজাই তাহলে সাজানোর যে ব্যবস্থা সেটাকেই বলা হচ্ছে অ্যারে, এবং সেই অ্যারেতে কতগুলা রো এবং কলাম আছে সেই কলামগুলার মানের উপরে নির্ভর করবে অ্যারের মান। এখানে যেহেতু 5টা রো আছে এবং 2টা কলাম আছে তাই সেটা হচ্ছে 5 into 2 অ্যারে। আরেকটা কলাম যদি আমরা সংযুক্ত করি তাহলে সেটা হবে 5 into 3 অ্যারে। তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে বাক্সগুলোকে সাজানোর মাধ্যমে অ্যারে তৈরি করা হচ্ছে। তো আমাদের এখানে যেহেতু ভেরিয়েবলগুলো বাক্সের মধ্যেই থাকে তাই এই ভেরিয়েবলগুলোকেও কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল ব্যবহার না করে আমরা অ্যারের মাধ্যমে কিন্তু এই মানগুলোকে ডিফাইন করতে পারি। যেমন আমাদের এখানে কি আছে, 9টা বাক্স লাগবে আমাদের, যেহেতু আমরা এখানে এলইডিকে সংযোগ দেওয়ার ক্ষেত্রে 9টা পিন ব্যবহার করেছি সেহেতু আমাদের 9টা অ্যারে বা 9টা বাক্স লাগবে। আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা সিঙ্গেল অ্যারে নিতে পারি। আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে একটা অ্যারে নিব এবং সেই অ্যারের মধ্যে এখানে 9টা বাক্স থাকবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাক্স থাকবে। এবং এই প্রতিটা বাক্সের মধ্যে প্রথম বাক্সের মধ্যে আমি রাখবো 2 নাম্বার পিন, দ্বিতীয় বাক্সে 3 নাম্বার পিন,
পরের বাক্সে 4 নম্বর পিন এবং এভাবে সো অন করে আমি এখানে 10 নম্বর পিন পর্যন্ত সংখ্যাগুলোকে আমি এর ভিতরে সংরক্ষণ করব। এবং এই পুরো যে বাক্স, সেই বাক্সর জন্য আমি একটা নাম দিব। সেই বাক্সর নাম কি দিব? আমি একটা নাম দিতে পারি যে ইন্ট, INT, ইন্ট, যেহেতু পুরো বাক্সগুলো সবগুলো বাক্সই ইন্টিজার টাইপ, তা আমি এখানে দিলাম ইন্ট। এবং আমি এখানে একটা নাম দিলাম যে হয়তো আমি নাম দিলাম যে এলইডি পিন, PIN পিন। এবং এখানে অ্যারের যে সিনট্যাক্স অনুসারে আমাকে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যদি আমি থার্ড ব্র্যাকেট দেই, তার মানে আমি বুঝলাম যে এখানে কিন্তু আসলে একটা সিঙ্গেল বাক্স তৈরি করতে বলা হয় নাই। আরডুইনোর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে বুঝতে পারবে যে আসলে এখানে আমাকে একটা অ্যারে তৈরি করতে বলা হচ্ছে। এখানে কিন্তু আমাদেরকে কোনো সিঙ্গেল বাক্স তৈরি করতে বলা হয়নি। হ্যাঁ, আমি যদি এখানে লিখি যে আমি যদি এখানে লিখি যে ইন্ট A1 ইকুয়াল টু 2, তার মানে এখানে এক্ষেত্রে আরডুইনো একটা সিঙ্গেল বাক্স তৈরি করবে। আর আমি যদি এখানে লিখি যে ইন্ট A1, তারপর আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দেই, এবং আমি যদি এখানে লিখি যে সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 4 এবং এভাবে যেতে যেতে সো অন 10, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এখানে বুঝতে পারবে যে আরডুইনোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে এখানে আসলে তাকে এই 9টা বাক্স তৈরি করতে বলা হয়েছে এবং প্রতিটা বাক্স হচ্ছে A1। এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে তো এখানে সবগুলো ডাটা এখানে বাক্সের মধ্যে আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল কোনো একটা সংখ্যা কিভাবে পাবো? মানে আমি এখানে 4 নম্বর সংখ্যাটাকে খুঁজে বের করতে চাই, তাহলে 4 নম্বর সংখ্যা আমি কিভাবে পাবো? এখানে পাওয়ার উপায় হচ্ছে যে এখানে প্রতিটা বাক্সর একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। যে এখানে যেহেতু প্রতিটা বাক্স কিন্তু রো, আমরা এখানে দেখতে পাচ্ছি রো, তাহলে রো এর ক্ষেত্রে কি হবে যে আমি যদি এখানে এই বাক্সটাকে খুঁজে বের করতে চাই, তাহলে এই বাক্সটা হচ্ছে রো 1, মানে এখানে হচ্ছে প্রথম বাক্স হচ্ছে, এখানে যদি আমরা 0 থেকে ধরি, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা 3 হয় এবং এটা 4 হয়, তাহলে এইখানে এই বাক্সটা হবে হচ্ছে রো 1। তাহলে রো হচ্ছে 1 এবং কলাম কত? কলাম হচ্ছে 1, তাহলে 1 into 1, তাহলে এই বাক্সের আইডেন্টিটি হচ্ছে 1 into 1। আমি যদি 1 into 1 বাক্স বলি, তাহলে কিন্তু আমি এই বাক্সটাকে খুঁজে বের করতে পারবো। একই রকমভাবে আমি যদি এই বাক্সটাকে খুঁজে বের করতে চাই, তাহলে এই বাক্সের আইডেন্টিটি হচ্ছে রো হচ্ছে 0, কলাম হচ্ছে 2, তাহলে এই বাক্সের আইডেন্টিটি হবে 0 into 2। তাহলে এখানে কিন্তু আমি সেই বাক্সটাকে খুঁজে বের করতে পারছি, ইন্ডিভিজুয়াল বাক্সকে। একই রকমভাবে আমাদের এখানে যে বাক্সগুলো আছে, আমি যদি 4 সংখ্যা খুঁজে বের করতে চাই, 4 সংখ্যার জন্য প্রথম আইডেন্টিটি হচ্ছে 0, এই বাক্সের আইডি, দ্বিতীয় বাক্স হচ্ছে 1, তৃতীয় বাক্স হচ্ছে 2, এরপরের বাক্স হচ্ছে 3। তাহলে এখানে কিন্তু আমাদের যে 4 সংখ্যাটা আছে হচ্ছে আমাদের 2 নাম্বার বাক্সে। তাহলে এখানে যেহেতু কোনো কলাম নাই, এখানে সিঙ্গেল কলাম এবং শুধু এখানে রো আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই 0, 1, 2 2 নাম্বার ঘরের যে বাক্সটা আছে, সেই বাক্সটার মধ্যে কিন্তু 4 নাম্বার মান সংরক্ষিত আছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা একটা ইন্ডিভিজুয়াল বাক্স থেকে তথ্য নিতে পারি। তো এখানে জাস্ট আমাদের যে বিষয়টা বোঝাচ্ছিল সেটা হচ্ছে যে যদি আরডুইনোতে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করতে চাই, তাহলে আমরা লিখবো যে একটা ফরম্যাট যে ইন্ট A1 equal to 2, মানে এই সিনট্যাক্সে আমরা লিখতে পারবো, তাহলে একটা ভেরিয়েবল তৈরি হবে ইন্টিজার। আর আমরা যদি লিখি যে ইন্ট A1 থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলোকে কমা দিয়ে এইভাবে যদি দেই, তাহলে এটা একটা অ্যারে তৈরি হবে এবং এখানে একাধিক বাক্স এখানে কিন্তু তৈরি হবে। এবং এই যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সকে বলা হচ্ছে অ্যারে, ARRAY, অ্যারে। তাহলে আমরা এখানে অ্যারে সম্পর্কে জানলাম এবং এখানে কিন্তু একটা অ্যারে তৈরি করার মাধ্যমে এলইডি পিন নামে একটা অ্যারে তৈরি করা হয়েছে এবং ইন্টিজার টাইপ, এবং সেই অ্যারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো যে পিনের যে ডাটা 2, 3, 4 থেকে 10 পর্যন্ত, এই ডাটাগুলোকে কমা দিয়ে এখানে লেখা হয়েছে। মানে এর মাধ্যমে এখানে যে আমাদের যে এলইডি যে পিনগুলো, সেই এলইডি পিনগুলো আসলে কোন কোন আরডুইনোর পিনের সাথে কানেকশন দেওয়া হয়েছে, সেই তথ্যগুলোকে আমরা এখানে দিয়েছি। আমরা এখানে 3টা ভেরিয়েবল ডিফাইন করলাম। একটা হচ্ছে একটা পট পিন, মানে যে পিনে আমরা ইনপুট নিয়েছি পোটেনশিওমিটার থেকে A0, সেটাকে আমরা নিয়েছি। এবং এখানে নাম্বার অফ এলইডি নাম্বার হচ্ছে 9, কারণ এখানে 9টা এলইডি এখানে আছে। এবং এখানে কিন্তু আমরা এই এলইডি পিন হচ্ছে এখানে যে পিনগুলোকে কানেকশন করেছি সেটা দেখানোর জন্য একটা অ্যারে নিয়েছি। তারপর এখন আমরা সেটআপ দিব। এখানে সেটআপের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে ফর ইন্ট কারেন্ট এলইডি ইকুয়াল টু 0, কারেন্ট এলইডি স্মলার দেন এলইডি নাম্বার এবং কারেন্ট এলইডি প্লাস প্লাস।
এবং এখানে পিন মোড কারেন্ট এলইডি হচ্ছে আউটপুট। তাহলে এখানে একটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে ফর। আমরা দেখতে পাচ্ছি যে ফরের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে এবং এর মাঝখানে কিন্তু আমাদের এখানে দুইটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা কি, এই ফর যে জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আসলে একটা লুপ। লুপ হচ্ছে চক্র। চক্র হচ্ছে যখন কোনো একটা জিনিস একই আবর্তে ঘুরতে থাকে, মানে আমি এক পয়েন্ট থেকে শুরু করব, এই পয়েন্ট থেকে ঘুরে ঘুরে আমি আবার এই পয়েন্টে আসব এবং পুনরায় আমি আবার একই পয়েন্ট থেকে ঘুরে ঘুরে এই জায়গাতেই আমি ঘুরতে থাকবো, সেটাকে বলা হচ্ছে লুপ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করা হয়। এদের মধ্যে একটি লুপ হচ্ছে ফর। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা মেকানিজম। তো আমাদের এখানে প্রোগ্রামিং যদি আমরা শিখতে চাই, অর্ডিনো প্রোগ্রামিং, তাহলে আমাদের এখানে ফর লুপ সম্পর্কে একটু জানতে হবে। তো এটা হচ্ছে ফর লুপ লেখার জন্য একটা সিনট্যাক্স ব্যবহার করা হয় বা একটা গ্রামার ব্যবহার করা হয়। সেই গ্রামারটা কি, গ্রামারটা হচ্ছে এখানে দেখানো হয়েছে যে এখানে ফর লুপ ব্যবহার করেছে। তাহলে এখানে যে ফর লুপের ক্ষেত্রে যে লুপ যেটা হবে, যেহেতু কোনো একটা লুপ থাকে সেহেতু লুপের ক্ষেত্রে একটা সূচনা পয়েন্ট থাকতে হবে, যে আমি কোন পয়েন্ট থেকে শুরু করব। লুপের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে সেটা হচ্ছে যখন কোনো একটা লুপ তৈরি হবে তখন সেই লুপের একটা সূচনা বিন্দু থাকবে, যে আমি কোন পয়েন্ট থেকে শুরু করব। আমি কি এখানে এই পয়েন্ট থেকে শুরু করব নাকি এই পয়েন্ট থেকে শুরু করব, আমি চাইলে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। তো আমাদের এখানে সূচনা বিন্দু, সেই সূচনা বিন্দু কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। প্রথম সেমিকোলনের সাথে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা কিন্তু আসলে এই লুপকে বলা হয়েছে যে সে কোথা থেকে শুরু করবে। তো এখানে আমাদের প্রথম যে জিনিস লাগবে সেটা আমরা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে আমাদের সূচনা বিন্দু। মানে সূচনা বিন্দু হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়াল মানে হচ্ছে সূচনা। তা আমরা এখানে লিখলাম ইনিশিয়াল, INITIAL, ইনিশিয়ালাইজেশন। এরপর আমাদের দ্বিতীয় যে বিষয়টার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এই লুপটা কখন থামবে। মানে আমি কি এই লুপ ধরে চলতেই থাকবো, অবিরাম চলতে থাকবো? হ্যাঁ, হতে পারে যে আমি ইনফিনিট সময় পর্যন্ত এই লুপ দিয়ে সার্কেল করতে থাকবো, এরকম লুপ হতে পারে। কিন্তু আবার হতে পারে যে না, আমি এখানে এই চক্রটাকে 2বার বা 3বার বা 5বার আমি ঘুরবো এবং ঘোরার পরে আমি থেমে যাব। তাহলে সেখানে আমার লাগবে হচ্ছে যে আমি কতবার আমি এখানে সাইকেল করব সেটা শর্ত লাগবে। যে হতে পারে যে এই 5বার ঘুরলে আমি এই শর্ত পূরণ হলো, আমি তখন এই লুপটাকে বন্ধ করে দেব। বা আমি 10বার ঘুরবো, বা আমার কোনো একটা নির্দিষ্ট শর্ত যে পূরণ হবে সেই শর্ত পূরণ হলেই আমি লুপটাকে বন্ধ করে দেব। তাহলে সেখানে আমার লাগবে হচ্ছে কন্ডিশন, CONDITION, কন্ডিশন, যে আমি কোন শর্ত পূরণ হলে আমি লুপটাকে বন্ধ করব। এবং তৃতীয় যে সর্বশেষ যে বিষয়টা লাগবে সেই বিষয়টা হচ্ছে যে আমি প্রতিবারে কতখানি করে অগ্রসর হব। যে আমি এখান থেকে যাচ্ছি, আমি কি প্রতিবার এখানে 1 2 3 এভাবে অগ্রসর হব, নাকি আমি এখান থেকে একবারে 2, একবারে 4, একবারে 6 এভাবে অগ্রসর হব। তাহলে আমি প্রতিবারে কতদূর অগ্রসর হব, সেই অগ্রসর হওয়া যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যে সেই বিষয়টা আমার এখানে লাগবে। তাহলে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট, INCREAMENT, ইনক্রিমেন্ট। তাহলে এখানে ইনক্রিমেন্টের বিষয়টা আমাকে এখানে লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফর যে লুপ, সেই লুপের সাথে আসলে 3টা যে বিষয় সেই বিষয়টা আমাকে উল্লেখ থাকতে হবে, তাহলে কিন্তু আমি একটা ফর লুপ তৈরি করতে পারবো। তো এখানে আমরা যদি এই লুপটাকে দেখি, এই লুপটাকে পর্যবেক্ষণ করলে আমরা দেখবো যে ইন্ট কারেন্ট এলইডি ইকুয়াল টু 0, মানে সেখানে ইনিশিয়ালাইজেশন যেটা, সে কিন্তু এখানে এই শর্ত দ্বারা সে এখানে একটা ইনিশিয়ালাইজেশন করেছে যে সে 0 পজিশন কোনটা, সে 0 পজিশনটাকে দেখিয়ে দিয়েছে। আমরা যদি কোডিংয়ে যাই, কোডিংয়ে গেলে আমরা দেখব যে এখানে ইন্ট কারেন্ট এলইডি। তো আমরা এখানে দেখলাম যে ইন্ট কারেন্ট এলইডি ইকুয়াল টু 0, মানে সে এখানে একটা ভেরিয়েবল তৈরি করেছে এবং এই ইন্ট কারেন্ট এলইডি মানে সে কারেন্ট এলইডি নামে একটা ভেরিয়েবল এখানে তৈরি করে তার মান এখানে 0 করে দিয়েছে এবং সেটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এবং এর মাধ্যমে সে কিন্তু ইনিশিয়ালাইজেশন মানে সূচনা বিন্দু, সেই সূচনা বিন্দুটাকে সে কিন্তু ডিফাইন করে দিয়েছে যে এখানে সূচনা হচ্ছে কারেন্ট এলইডি সমান সমান 0, আমি 0 পজিশন থেকে এখানে শুরু করছি। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট, এই দ্বিতীয় পয়েন্টে সে কি করেছে, সে এখানে একটা শর্ত যোগ করে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শর্ত কারেন্ট এলইডি স্মলার দেন এলইডি নাম্বার।
যে লুপ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত কারেন্ট এলইডি এর মান এলইডি নাম্বারের চেয়ে কম হবে। তাহলে এখানে কারেন্ট এলইডি যেহেতু আমরা শুরু করেছি কত দিয়ে, 0 দিয়ে, তাহলে কারেন্ট এলইডির মান হচ্ছে আমার এখানে 0। এবং এলইডি নাম্বার কত আমরা প্রোগ্রামে দেখি, এলইডি নাম্বার যেটা, এলইডি নাম্বারের মান ধরা হয়েছে 9। তাহলে এখানে এলইডি নাম্বারের মান হচ্ছে এখানে 9। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে 9 যেহেতু 0-র চেয়ে বড়, তাহলে কিন্তু এই লুপ চলতে থাকবে। মানে যে পর্যন্ত এর মান ছোট হইতে হবে, মানে এই প্রান্তে আমাদের যদি হয় 9 বা 10, তাহলে কিন্তু এই 9 এর মান ছোট হয়ে গেলে তখন কিন্তু এই লুপ ভেঙে যাবে, এই লুপ আর চলবে না। কিন্তু যে পর্যন্ত না এই 9 বড় থাকবে এই পাশের থেকে, সেই পর্যন্ত এই লুপ কিন্তু চলতেই থাকবে। তাহলে প্রথমে কি আছে আমাদের, যেহেতু এই 9 এর মান 0-র চেয়ে বেশি আছে, তাই কিন্তু এখানে লুপ কিন্তু চলবে। তারপরে তৃতীয় যে শর্ত সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তৃতীয় শর্তে কি বলা আছে, যে কারেন্ট এলইডি প্লাস প্লাস। কারেন্ট এলইডি প্লাস প্লাস এটা আসলে একটা সিম্পল রূপ হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে কারেন্ট এলইডি ইকুয়াল টু কারেন্ট এলইডি প্লাস 1। মানে কারেন্ট এলইডি এর যে মান আছে সেই মানের সাথে আমি 1 যোগ করব। মানে প্রতিবার আমি যখন লুপ ঘুরবো তখন প্রতিবারই আমি কারেন্ট এলইডি এর মানের সাথে 1 যোগ করব। মানে এখানে আছে 0 হওয়ার পরে সেই কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখবে না 0-র মান কম, তাহলে লুপ সে আবার ঘোরাবে। কিন্তু ঘোরানোর আগে সে কি করবে, কারেন্ট এলইডি এর মানকে সে 1 বাড়িয়ে নেবে, মানে এখানে হবে মান হবে 1। তারপরের বার যখন লুপ ঘুরবে তখন কারেন্ট এলইডি দেখবে 1 9-এর চেয়ে ছোট, তাহলে লুপ আবার কন্টিনিউ করবে এবং এখানে সে আবার যোগ করবে 1-এর সাথে, তখন মান হবে 2। এবং 2ও কিন্তু এখন 9-এর চেয়ে ছোট, তাহলে এই লুপ আবার ঘুরবে, এভাবে ঘুরবে এবং মান হবে 3, এরপরে মান হবে 4। এভাবে মান চলতে চলতে যখন মান হবে 9, তখন কিন্তু এই 9 যখন হবে তখন দেখতে পাবে যে না আসলে 9 কিন্তু 9-এর চেয়ে ছোট না, 9 সমান। তাহলে এখানে যেহেতু কন্ডিশন এখানে ফুলফিল করেনি, সেহেতু তখন কি করবে, লুপ আর ঘুরবে না, লুপ কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এটা হচ্ছে ফর লুপের হচ্ছে বেসিক মেকানিজম। এবং ফর লুপে হচ্ছে আমাদের একটা ইনিশিয়ালাইজেশন লাগবে, একটা কন্ডিশন লাগবে। মানে ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে আমার একটা পয়েন্ট সেট করতে হবে, যে পয়েন্ট থেকে আমি লুপ ঘোরা শুরু করব। এরপর আমার একটা কন্ডিশন লাগবে, যে কন্ডিশনের মধ্যে আমি এখানে কি শর্ত পূরণ করলে লুপ ভেঙে যাবে, এবং তারপর হচ্ছে আমি লুপটাকে কতখানি বৃদ্ধি করব। তো এখানে ফর লুপ লেখার জন্য আমাদের কি করতে হবে, ফর লুপ লেখার জন্য আমাদেরকে লিখতে হবে ফর, ফর, এবং আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন, যেটা যেমন এখানে বলা হয়েছে ইন্ট কারেন্ট এলইডি ইকুয়াল টু 0, তাহলে এরকম একটা ইনিশিয়ালাইজেশন পয়েন্ট আমাদেরকে দিতে হবে, এবং আমরা এখানে একটা সেমিকোলন দিব। এবং তারপর দ্বিতীয় পয়েন্টে আমাদের দিতে হবে একটা কন্ডিশন, যেখানে ওরা কন্ডিশন দিয়েছে যখন কারেন্ট এলইডি এর মান এলইডি নাম্বারের চেয়ে কম, আমাদের যে কোনো একটা কন্ডিশন আমরা এখানে দিতে পারবো। দেওয়ার পরে কন্ডিশন, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, যে আমাদের এই যে জাম্পিংগুলো, সেই জাম্পিংগুলো কত করে হবে। এখানে কারেন্ট এলইডি প্লাস প্লাস মানে +1, তাহলে এখানে 1 করে বাড়ছে, আমরা এখানে অন্য 2 করে বাড়াতে বা 3 করে বাড়াতে যে কোনো একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভ্যালু আমরা দিতে পারবো। তো এখানে আমাদের 3টা পয়েন্ট আমাদের এখানে দিতে হবে, দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবং এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ভিতরে লুপের যে কন্টেন্ট, সেই লুপের কন্টেন্টটা আমরা এখানে লিখবো, যার ফলে এটা কিন্তু ওই লুপ শেষ না হওয়া পর্যন্ত এই প্রোগ্রামটা এর মধ্যেই ঘুরতে থাকবে। তো এটা হচ্ছে লুপ। তো আমরা এখানে ফর লুপ সম্পর্কে একটা ধারণা পেলাম। যদি এই ফর লুপের কোনো বিষয় সম্পর্কে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা এই বিষয়গুলো আরও বেশি এলাবোরেট করার চেষ্টা করব। তো এখন আমরা যদি প্রোগ্রাম দেখি, আমাদের এই প্রোগ্রামে কি বলা আছে, আমাদের এখানে এই প্রোগ্রামে বলা আছে যে ফর লুপ, এখানে পিন মোড এলইডি পিন কারেন্ট এলইডি আউটপুট। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রতিটা পিনকে কিন্তু এখানে আউটপুট হিসাবে ডিফাইন করা হয়েছে। মানে এখানে এলইডি পিন, যেটা এলইডি পিনের প্রতিটা এলইডি পিন হচ্ছে প্রথমে হবে 0, মানে এখানে 2, তাকে হবে আউটপুট। তারপর এলইডি পিন হচ্ছে 3, তাকে এখানে আউটপুট। এবার প্রতিটা পিনকে এভাবে আউটপুট হিসাবে সেট করা হয়েছে। তার মানে এখানে আমরা যেমন আগের প্রোগ্রামে প্রতিটা পিনের জন্য আলাদাভাবে ইনপুট এবং আউটপুট সেট করতাম, তো এখানে যেহেতু সবগুলো পিনই আউটপুট, তাহলে সবগুলো পিনকে আউটপুট হিসাবে ডিফাইন করা হবে। তাই এখানে প্রতিটা পিনকে আউটপুট হিসাবে ইন্ডিভিজুয়ালি এখানে ডিফাইন করা হয়েছে। এরপরে আমরা যদি লুপ ফাংশনকে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে প্রাথমিকভাবে একটি
ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। সেই ভেরিয়েবলটি হচ্ছে ইন্টিজার পট আউট, মানে এখানে পোটেনশিওমিটারের আউটপুটকে সংরক্ষণ করার জন্য ইন্টিজার টাইপ একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং সেখানে সেই ভেরিয়েবল ইকুয়াল টু অ্যানালগ রিড ব্র্যাকেটে হচ্ছে পট পিন। তো পট পিন আমরা জানি পট পিন হচ্ছে A0। A0 হচ্ছে কোনটা, সার্কিটে যদি আমরা দেখি A0, তাহলে A0 হচ্ছে এখানে অ্যানালগ ইনপুট, যেখান থেকে আসলে এই পোটেনশিওমিটারের ওয়াইপার থেকে আউটপুট নিয়ে সেখানে এই অ্যানালগ 0 পিনে ইনপুট দেওয়া হয়েছে। তার মানে পোটেনশিওমিটার থেকে আমরা যে একটা ভোল্টেজ সিগন্যাল পাবো সেটি কিন্তু আসলে A0 অ্যানালগ পিনের মধ্যে আসবে। তো এখানে এই A0 পট পিনের যে ইনপুট আছে সেই ইনপুটটাকে রিড করার জন্য এখানে অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করা হয়েছে। তো এর আগে আমরা ডিজিটাল রিড ব্যবহার করেছিলাম 2 নাম্বার পিনের ডিজিটাল সিগন্যালকে রিড করার জন্য, যখন আমরা সুইচ ব্যবহার করে সার্কিট তৈরি করেছিলাম। তো এক্ষেত্রে যেহেতু আমরা অ্যানালগ ইনপুটকে রিড করব, তাই এখানে অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করা হয়েছে। এরপরে পরবর্তী লাইনে আরেকটি ভেরিয়েবল তৈরি করা হয়েছে, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে ইন্ট গ্রাফ লেভেল এবং সেই ভেরিয়েবলের মধ্যে একটি ফাংশন ব্যবহার করা হয়েছে, সেই ফাংশনের নাম হচ্ছে ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে পট আউট, 0 এবং 1023, লিড নাম্বার, এলইডি নাম্বার। তাহলে এখানে এই ফাংশনের ম্যাপ ফাংশনটা হচ্ছে কি, যে আমরা যখন পোটেনশিওমিটার থেকে আমাদের একটি আউটপুট দেয়া হবে, সেই আউটপুটটা হবে একটা ভোল্টেজ সিগন্যাল এবং সেই সিগন্যাল কিন্তু রেজিস্টরের মান যখন পরিবর্তন হবে তখন সেই ভোল্টেজ সিগন্যালের মানও পরিবর্তন হবে। কারণ আমরা জানি আমরা যখন পোটেনশিওমিটারকে ওয়াইপারটাকে আমরা যখন ঘোরাবো তখন কিন্তু সেটা ভেরিয়েবল রেজিস্টর এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রেজিস্ট্যান্স প্রদর্শন করবে এবং এর ফলে আমরা যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালের মানও কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকবে। তো এই পরিবর্তনের মানকে আমরা কিভাবে একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, মানে এই পরিবর্তনের মানকে একটি ম্যাপের মধ্যে নিয়ে আসার জন্য আমরা এই ম্যাপিং ফাংশন ব্যবহার করেছি, যেখানে সর্বনিম্ন সিগন্যালের মান হবে 0 এবং সর্বোচ্চ সিগন্যালের মান হবে 1023 এবং এই মানের মধ্যে থেকেই আমরা এই সিগন্যালটাকে কনভার্ট করব বা ম্যাপ করব। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাপ ফাংশন। তো এরপরে পরবর্তীতে আরেকটি ফর লুপ ব্যবহার করা হয়েছে এবং এই ফর লুপে কি বলা আছে যে ইন্ট কারেন্ট এলইডি ইকুয়াল টু 0, একটা কারেন্ট এলইডি নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে এবং সেই ভেরিয়েবলের মান নেওয়া হয়েছে 0 এবং তারপর কারেন্ট এলইডি এর মান যদি এলইডি নাম্বারের চেয়ে কম হয়, এলইডি নাম্বার হচ্ছে 9, তাহলে এখানে এই কারেন্ট এলইডি এর মান যে পর্যন্ত 9 না হবে সেই পর্যন্ত কি হবে, এই লুপটা চলতে থাকবে এবং প্রতিবার কারেন্ট এলইডি এর মান 1 করে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে আমরা প্রথম এলইডিকে ধরবো, তারপরে ফর লুপে দ্বিতীয় এলইডি যাবে, তারপর আবার বাড়তে থাকবে 3, আমরা 3 নম্বর এলইডি যাবো, এভাবে প্রতিটা এলইডির জন্য কাজ করা হবে। এবং তারপর একটা কন্ডিশন ইফ ব্যবহার করা হয়েছে, সেই ইফে কি বলা আছে, ইফ কারেন্ট এলইডি স্মলার দ্যান গ্রাফ লেভেল, মানে গ্রাফ লেভেল থেকে আমরা, গ্রাফ লেভেল হচ্ছে কি ম্যাপ করে আমরা যে মানটাকে পেয়েছি 0 থেকে 1023 মধ্যে, সেই মানটা যদি কারেন্ট এলইডি এর যে মান আছে তার থেকে বেশি থাকে, তাহলে কি হবে, যে ডিজিটাল রাইট এলইডি পিন কারেন্ট এলইডি এর মান হবে হাই। এলইডি পিন এর মান তো আমাদের একটা অ্যারের মধ্যে আছে 2, 3, 4, 5 থেকে 10 পর্যন্ত, তাহলে সেই নির্দিষ্ট যে এলইডির মান থাকবে 2 নাম্বার হোক বা 3 নাম্বার হোক, সেই এলইডি পিনের মানকে সে হাই করে দিবে, মানে এলইডিকে গ্লো করবে। অন্যথায় কি করা হবে, এলইডি এর মান করা হবে লো, মানে এলইডিকে নিভিয়ে দেওয়া হবে। ব্যাপারটাকে আরেকটু বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা এই সিমুলেশনটাকে রান করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমুলেশনে আমাদের এখানে এলইডির মধ্যে লাল এলইডিটা গ্লো করেনি এবং বাকি লাল দুটো এলইডি গ্লো করেছে এবং হলুদ এলইডি এবং সবুজ এলইডি সবগুলো গ্লো করেছে। এবং এখন যদি আমরা ওয়াইপারের মানকে আস্তে আস্তে কমাই তাহলে আমরা দেখব যে এলইডি এর ব্রাইটনেস কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সাথে সাথে পরবর্তী এলইডি এর মান চেঞ্জ হচ্ছে। এভাবে ক্রমাগতভাবে আমরা যদি ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করি তাহলে সবগুলো এলইডি আস্তে আস্তে ডিমিং হয়ে যাচ্ছে। এবং এর অপোজিটভাবে আমরা যদি সর্বোচ্চ পজিশনে নিয়ে আসি 1023, তাহলে সবগুলো এলইডি কিন্তু নিভে যাচ্ছে। এরপর আমরা যদি আবার রেজিস্ট্যান্সের মান কমিয়ে দিই তাহলে আবার বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পাবে এবং সবগুলো এলইডি পুনরায় গ্লো করতে শুরু করবে। তো এভাবে কিন্তু আমরা এই পোটেনশিওমিটারের ভেরিয়েবল রেজিস্টারের মানকে পরিবর্তনের মাধ্যমে এলইডিকে আমরা গ্লো করতে পারছি এবং এটা কিন্তু একটা গ্রাফের মতো কাজ করছে, যে আমাদের সাউন্ড সিগন্যাল বা কোনো একটা ইন্টেন্সিটি যে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা ভিজুয়ালভাবে এই এলইডির মাধ্যমে দেখতে পাচ্ছি।
তো এখানে যে কোডিংটা আছে সেই কোডিংটাকে খুব সিম্পলি ব্যবহার করা হয়েছে। এই কোডিংয়ের মাধ্যমে পোটেনশিওমিটার থেকে একটা ইনপুট নেওয়া হয়েছে, অ্যানালগ ইনপুট, এবং এখানে এই অ্যানালগ ইনপুটটাকে ব্যবহার করেই এই অ্যানালগ ইনপুটকে ম্যাপ করা হয়েছে, এবং সেই ম্যাপের সাথে এই এলইডি এর ভ্যালু কম্পেয়ার করে সেখানে প্রতিটা এলইডির জন্য মান নির্ধারণ করে তাকে হাই করা হয়েছে বা লো করা হয়েছে। আশা করি এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আরডুইনো এর সাথে অ্যানালগ সিগন্যালকে সংযুক্ত করতে হয়, এবং এই অ্যানালগ সিগন্যালকে ব্যবহার করার মাধ্যমে আরডুইনো কিভাবে কোডিং করা যায় এবং সেই কোডের মাধ্যমে আমরা কোনো একটা আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই বিষয় সম্পর্কে কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারবেন। এছাড়াও এই প্রোগ্রামের যে কোডগুলো আছে বা সার্কিট ডায়াগ্রামগুলো আছে বা আরও বিস্তারিত যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো এই আরডুইনো লার্নিং ম্যানুয়াল নামক বই থেকে আমরা জানতে পারবো। তো যাই হোক, এখন আমরা আরডুইনো কোর্সের অংশ হিসেবে 5 নম্বর যে প্রজেক্ট আছে সেটি আমরা দেখব।